নমস্কার। প্রথমেই কৃতজ্ঞতা জানাই উদ্যোক্তাদের, যারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন কিছু বলবার জন্য। আর শ্রোতাদের প্রতি অনুরোধ, একরকমের তরঙ্গ নিয়ে যতক্ষণ এই আলোচনা চলবে ততক্ষণ অন্যান্য তরঙ্গের অনুপ্রবেশ যদি বন্ধ রাখতে পারেন তাহলে সুবিধা হয়। অর্থাৎ আপনাদের হাতের মধ্যে বা পকেটের মধ্যে বা ব্যাগের মধ্যে রাখা কোনো যন্ত্র যাতে হঠাৎ ক্যাঁকা বা কোঁকো করে শব্দ তরঙ্গ ছড়াতে না পারে, তার ব্যবস্থা করে রাখতে পারলে ভালো হয়। বক্তৃতার বিষয় তো এই পোস্টারে লেখা আছে, আপনারা দেখছেন। পোস্টারটা অবশ্য আমি বানাইনি, আগে দেখিও নি। আমি হলে একটু অন্যরকম লিখতাম, মানে বানান টানানের কথা বাদ দিচ্ছি, শব্দ প্রয়োগেও তফাৎ ঘটত। এই যে অভিকর্ষ শব্দটা, এটা আমি লিখতাম না, কেননা ও শব্দটা আমার পছন্দ নয়। যদিও স্কুলের বইতে কথাটা থাকতো, হয়তো এখনো থাকে, কিন্তু আমার কথাটা কখনোই পছন্দ হয়নি, কারণ এই উপসর্গটা একটু বেকার উপসর্গ, কোনো কাজের নয়। মান আর অভিমান একই জিনিস। সাপ মানে তালব্য স দিয়ে সাপ, সাপ আর অভিশাপ একই জিনিস। তাই অভিকর্ষর অভিটুকু বাদ দিলে যেটা পড়ে থাকে, মানে কর্ষ, সেটা দিয়ে এই ব্যাপারটা ঠিক বোঝানো যায় বলে আমার মনে হয় না। মাধ্যাকর্ষণ কথাটাও চলতো আমাদের ছোটবেলায়, কিন্তু সবসময় তো আর আকর্ষণটা ঠিক মধ্যের দিকে হয় না। ওই জন্য মাধ্যাকর্ষণ শব্দটা আমার মনে হয় খুব সুপ্রযুক্ত না। বরং এখন আমরা লেখালেখিতে অনেক সময় যে শব্দটা ব্যবহার করি, শুধু আমি নয়, আমার বন্ধুবান্ধব পরিচিত আরও অনেকেই, সেই শব্দটা আমার এর থেকে অনেক বেশি পছন্দ। সেই শব্দটা হচ্ছে মহাকর্ষ। মহাকর্ষ, কেননা এই মহাবিশ্বের যে গঠন, এই মহাবিশ্বের গঠনে প্রধান যে ধরনের বল এর প্রধান ভূমিকা, সেটারই নাম হচ্ছে এই মহাকর্ষ। আরও অন্যান্য রকমের বলের কথাও আমরা জানি, বৈদ্যুতিক বল, চুম্বকীয় বল, একসঙ্গে এখন আমরা তড়িৎচুম্বকীয় বল বলি, এবং পরমাণুর অভ্যন্তরে আরও অন্যান্য রকম বলেরও উপস্থিতি আছে, যেগুলো মহাকর্ষের থেকে সত্যি বলতে গেলে অনেকটা জোরালো। দুটো প্রোটনের মধ্যে মহাকর্ষের যা বল, সেটা এতই নগণ্য যে পরমাণুর কথা ভাবতে গেলে সে সমস্ত কথা সম্পূর্ণ ভুলে গেলেও কোনো ক্ষতি হয় না। কিন্তু যখন আমরা গোটা মহাবিশ্বের কথা আলোচনা করি, তখন সব মিলিয়ে জিতে যায় এই মহাকর্ষ। অর্থাৎ বড় বড় ব্যাপারে তার উৎসাহ, ছোটোখাটো জায়গায় সে তেমন তার কর্তৃত্ব দেখাতে চায় না। এই যে বল মহাকর্ষ, এর আরও একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এই যে চারটে যে মূল বলের কথা বললাম, অবশ্য চারটেই আমি নাম বলিনি, যাই হোক, তড়িৎচুম্বকীয়, মহাকর্ষ এবং পরমাণুর অভ্যন্তরে, যেটাকে আমরা গুরু বল এবং লঘু বল বা অনেকে দৃঢ় বল, মৃদু বল ইত্যাদি বলেন, সেই রকম আরও দু রকমের বল আছে। তা সেই যে চারটে, সেই চারটের মধ্যে প্রথম যে বলের অস্তিত্বের কথা জানা গিয়েছিল সেটা হচ্ছে মহাকর্ষ। এবং সেই অস্তিত্বের কথা, সেই মহাকর্ষ বলের কথা যিনি প্রথম বলেছিলেন, তিনি হচ্ছেন আইজ্যাক নিউটন। এই গল্পটা আমরা সবাই জানি যে আইজ্যাক নিউটন একটি আপেল গাছের তলায় বসেছিলেন এবং তখন তার মাথায় টুক করে একটি আপেল পড়ে। তার থেকে তিনি তখন চিন্তা করতে শুরু করেন যে কেন আপেলটি আমার মাথায় পড়ল। খুবই সৌভাগ্যের কথা, আইজ্যাক নিউটন ইংল্যান্ডে জন্মেছিলেন, সেখানে মাথায় আপেল পড়ে, নারকেল পড়ে না। নারকেল যদি পড়তো তাহলে হয়তো আর চিন্তার ক্ষমতা ওনার থাকতো না। সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত যে তিনি আপেল গাছের নিচে বসেছিলেন। এই গল্পটির একটি অসাধারণ দিক হচ্ছে যে মোটামুটি
সকলেই বিশ্বাস করেন যে গল্পটা সম্পূর্ণ গাঁজাখুরি, এরকম কোনো ঘটনা ঘটেইনি। নিউটন খুব সম্ভবত আপেল গাছের নিচে বসে এরকম ধারণা করেননি। ঘরে বসে, তখন ইংল্যান্ডে প্লেগের মহামারী চলছিল, তার জন্য তিনি বাড়ি থেকেই খুব একটা বেরোতেন না। তো সেইখানে বসে বসে তার এই সমস্ত চিন্তা হয়তো মাথায় এসেছিল। যাই হোক, গল্পটা ঠিক কি ভুল তা নিয়ে মাথা ব্যথা করার আমাদের কোনো প্রয়োজন নেই। কিন্তু এটা ঠিক যে কোনো একটা কিছু চিন্তা করতে গিয়ে নিউটনের মনে হলো যে এই যে পৃথিবীর চারপাশে সমস্ত জিনিস, এইগুলোকে পৃথিবী টানছে নিজের দিকে, এবং সেইখান থেকে তার ধারণা হলো যে এই যে আকাশপথে আমরা যে সমস্ত জিনিসকে দেখি, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, এদের মধ্যেও সেই টান। এবং যখন নিউটন দেখালেন একটা ঢিল ছুঁড়ে দিলে সেটা যেভাবে খানিকটা দূরে মাটিতে গিয়ে পড়ে, সেই রকমভাবে এই যে চাঁদ যে পৃথিবীর চারদিকে ঘুরছে, এই গতিটাও সেইভাবে ব্যাখ্যা করা সম্ভব যে চাঁদ যেন আসলে পড়ে যাচ্ছে, কিন্তু পড়ে যেতে যেতে আবার এতটা দূরে চলে যাচ্ছে যে কখনোই মাটিতে আসছে না, পড়ে যেতে যেতে ঘুরছে। এইরকমভাবে তিনি যখন গোটা ব্যাপারটার ব্যাখ্যা করলেন, তখন তিনি বুঝলেন যে পৃথিবীর ওপরে যা ঘটনা ঘটে এবং মহাকাশে যে ঘটনা ঘটে, এগুলো সব একই সূত্রে বাঁধা। এবং এটা পদার্থবিদ্যার ইতিহাসে একটা খুব বড় যুগান্তর এনে দিল, কেন তার আগে পর্যন্ত পদার্থবিদ্যায় সবসময় পৃথিবীর ওপরের ঘটনা এবং মহাকাশের ঘটনা, এই দুটোর জন্য সবসময় আলাদা আলাদা সূত্র ছিল, আলাদা আলাদা চিন্তার ক্ষেত্র ছিল। তো নিউটন এইভাবে তার যে মহাকর্ষের যে সূত্র, সেই মহাকর্ষের সূত্র তিনি আমাদের সামনে পেশ করলেন। এখন সেই মহাকর্ষের সূত্রের মধ্যে বলা হলো যে দুটো বস্তু, তারা পরস্পরের দিকে একটা টান থাকবে, এবং সেই টানটা কতটা হবে, কোন দিকে হবে, সেইগুলো সম্বন্ধে সমস্ত বর্ণনা নিউটন দিয়ে দিলেন। এই যে নিউটনের যে সূত্র, সেটা প্রকাশিত হলো নিউটনের প্রিন্সিপিয়ায় 1687 খ্রিস্টাব্দে, এবং তারপর থেকে এখন পর্যন্ত মোটামুটি প্রায় সমস্ত ব্যাপারে নিউটনের মহাকর্ষ সূত্র চমৎকার কাজ দেয়। শুধু যে আমাদের চন্দ্র সূর্যের গতি প্রকৃতি বোঝবার জন্য কাজ দেয় তা নয়, এমনকি এই যে মহাকাশযান ইত্যাদি যেগুলো যায়, সেগুলোর জন্য যে তাদের গতিপথ যেভাবে আগের থেকে হিসেব করা হয়, সেগুলো সবই ওই নিউটনের সূত্র মেনেই করা হয়। কাজে নিউটনের সূত্র অসাধারণ রকমের সার্থক, অসাধারণ রকমের সফল, এটা নিয়ে কোনো তর্কই নেই, এবং এটা নিয়ে খুব একটা এখানে আলোচনা করারও দরকার নেই, কেননা আমাদের আলোচনার পরবর্তী ধাপের কথা। অর্থাৎ নিউটন কি বলেছিলেন সেটা নয়, নিউটন কি বলেননি, তার মহাকর্ষ সূত্রের মধ্যে কি ছিল না, সেইটা নিয়ে হচ্ছে আমাদের কথা। তা নিউটনের মহাকর্ষ সূত্রের মধ্যে কি ছিল না? যেটা ছিল না সেটা হচ্ছে যে মহাকর্ষের টান কি করে এক বস্তু থেকে আর এক বস্তুতে সঞ্চারিত হচ্ছে। অর্থাৎ ধরা যাক সূর্য, আমরা জানি যে সূর্যের টানে পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরছে, কিন্তু সূর্য তো পৃথিবীর গায়ে গায়ে ঠেকে নেই। তাহলে সূর্যের যে টান আছে সেটা পৃথিবী জানছে কি করে? সূর্যের যে টান আছে সেই খবরটা পৃথিবীর কাছে আসছে কি করে? অর্থাৎ এই যে খবর, এটা যেটা আগে বললাম, সেই খবরটা সঞ্চারিত হচ্ছে কি করে? যে মহাকর্ষের, আমি বাবা এখানে বসে আছি, তোমরা আমার মহাকর্ষের টানে বিচলিত হও, এই খবরটা কি করে পাঠানো হচ্ছে? এখন এটা নিউটনের ছিল না, এটা যে নিউটনের একটা খুব ভয়ঙ্কর কিছু ভুল বা ভয়ঙ্কর কিছু দোষ তা নয় মোটেই। আসল কথা হচ্ছে যে প্রথমে যে সমস্যাগুলো অনেক বড় সমস্যা এবং যেগুলো সমাধান করা দরকার ছিল, সেগুলোর জন্য নিউটনের এই কথা ভাবাটার কোনো প্রয়োজন ছিল না। তার ভাবার দরকার ছিল সূর্যের চারদিকে পৃথিবীর ঘুরতে কতক্ষণ সময় লাগছে, চাঁদ পৃথিবীর চারদিকে কতক্ষণ সময় ঘুরছে, সেটা কিভাবে বার করব, সেই অনুযায়ী আমাদের জোয়ার ভাটা কী করে আমরা গুণে তার সময় বলবো। এইগুলো ছিল তার প্রধান প্রশ্ন,
এবং এই প্রশ্নের নিষ্পত্তি করার জন্য তার ওই যেটা বললাম কি করে এই খবর সঞ্চারিত হচ্ছে সে কথা জানবার খুব একটা প্রয়োজন ছিল না। কিন্তু ব্যাপারটা একটু জরুরি হয়ে গেল নিউটনের 200 বছরের একটু বেশি পরে দুটো কারণ। একটা কারণ হচ্ছে 1864 খ্রিস্টাব্দে, এখানে একটা কথা বলে দিই একটু মানে ব্র্যাকেটের মধ্যে, সেটা হচ্ছে যে আমি এই যে যখন খ্রিস্টাব্দ বলি তাতে 2-4 বছরের একটু এধার ওধার হয়ে যেতে পারে। যদি এরপরে কেউ গিয়ে দেখেন যে 1864 নয় 62, তাহলে নিজ গুণে মার্জনা করে নেবেন, ব্র্যাকেট শেষ। আচ্ছা, তা 1864 খ্রিস্টাব্দে ম্যাক্সওয়েল বিদ্যুৎ এবং চুম্বক সংক্রান্ত যত রকমের ঘটনা কথা জানা ছিল তখন, সেই ঘটনাগুলোকে পর্যালোচনা করে সেগুলোকে সব এক সূত্রে বাঁধবার একটা চেষ্টা করলেন। এক সূত্র মানে একটাই সমীকরণ নয়, কয়েকটা সমীকরণ লাগলো, কিন্তু মোটামুটি একটা কাঠামোর মধ্যে সেই সমস্ত ঘটনা যা জানা ছিল এবং তারপর থেকে এখনো পর্যন্ত যা যা জানা গেছে সেগুলো সবই ব্যাখ্যা করা গেল ম্যাক্সওয়েলের ওই কয়েকটি মাত্র সমীকরণের সাহায্যে। এখন ম্যাক্সওয়েল অবশ্যই মহাকর্ষের কথা বলছিলেন না, মহাকর্ষ তার উপজীব্য ছিল না। ম্যাক্সওয়েল বলছিলেন তড়িৎচুম্বকীয় ঘটনাবলীর কথা। তড়িৎচুম্বকীয় মানে তড়িৎ এবং চুম্বক, বিদ্যুৎ এবং চুম্বক। বিদ্যুৎ এবং চুম্বক এই দুটোকে আলাদা আলাদা ব্যাপার বলে আগে মনে করা হতো, কিন্তু ম্যাক্সওয়েলের মোটামুটি 30-40 বছর আগে মাইকেল ফ্যারাডে দেখিয়েছিলেন যে দুটোর মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কটাই ম্যাক্সওয়েলের যে সমীকরণগুলো তার মাধ্যমে আরও ভালো করে প্রতিষ্ঠিত হলো। এবং ম্যাক্সওয়েল দেখালেন যে সম্পর্কটা শুধু একমুখী নয়, দ্বিমুখী। অর্থাৎ চুম্বক যেমন বিদ্যুৎকে প্রভাবিত করে, বিদ্যুৎও তেমনি চুম্বককে প্রভাবিত করতে পারে। এখন ম্যাক্সওয়েলের এই যে কয়েকটি সমীকরণ, এটার থেকে আর একটা কথা বেরিয়ে এল। ম্যাক্সওয়েল নিজেই সেটা দেখালেন যে কোনো একটা জায়গায় যদি এই তড়িৎচুম্বকীয় একটা কিছু ঘটনা ঘটে, তাহলে সেই ঘটনার সংবাদ তরঙ্গের আকারে ছড়িয়ে পড়ে। তরঙ্গ হিসেবে সেই ঘটনাগুলো বিভিন্ন জায়গায় চলে যায়, অন্যান্য জায়গায় চলে যায়, সঞ্চারিত হয়। উপরন্তু ম্যাক্সওয়েল এটাও দেখলেন যে সেই তরঙ্গের যে গতিবেগ, সেই গতিবেগ হচ্ছে আলোর গতিবেগের সমান। তা থেকে ম্যাক্সওয়েল আরও একটা সিদ্ধান্তে উপনীত হলেন, বললেন যে আলো আসলে হচ্ছে এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে এমনি আমরা রেডিও বা টেলিভিশনে যে তরঙ্গ আছে তার সঙ্গে আলোর কি তফাৎ? মূলগতভাবে পদার্থবিদ্যার দিক থেকে কোনোই তফাৎ নেই, খালি একটার তরঙ্গ দৈর্ঘ্য একরকম, অন্যটার তরঙ্গ দৈর্ঘ্য আর এক রকম। একটা তরঙ্গ দৈর্ঘ্য লম্বা, রেডিওতে বা টেলিভিশনে আমরা যে তরঙ্গ পাই সেই তরঙ্গগুলো অনেক লম্বা, আলোর তরঙ্গ তার চেয়ে ছোটো। আবার আলোর চেয়েও ছোটো তরঙ্গ আছে যেগুলোকে এক্স রশ্মি, গামা রশ্মি ইত্যাদি বলা হয়। তফাৎ অন্য একটা জায়গায়। তফাৎ হচ্ছে এই যে আমাদের শরীরের মধ্যে দুটি যন্ত্র থাকে, সেই দুটি যন্ত্রকে বলা হয় চোখ। সেই চোখ একটা সীমার মধ্যে এই তরঙ্গের দৈর্ঘ্য যদি হয়, তাহলে সেই তরঙ্গগুলোকে সেই চোখ বুঝতে পারে। কাজে তফাৎটা আমাদের শরীরের দিক থেকে, পদার্থবিদ্যার দিক থেকে সেরকমভাবে মূলগত কোনো পার্থক্য নেই আলোর সঙ্গে বেতার তরঙ্গের বা গামারশ্মির বা এক্স রশ্মির। যাই হোক, কিন্তু সবচেয়ে বড় কথাটা যেটা আমাদের এখানে সবচেয়ে বড় প্রয়োজন, সেটা হচ্ছে এই যে যেটা দিয়ে আমি শুরু করলাম, যে কোথাও যদি একটা তড়িৎচুম্বকীয় ঘটনা ঘটে, তাহলে তার সংবাদটা তরঙ্গের আকারে সঞ্চারিত হয়। এই হলো 1 নম্বর ব্যাপার, যেটার জন্য নিউটনের তত্ত্বে আমাদের একটু অস্বস্তি শুরু হলো। দ্বিতীয় যে ঘটনাটা ঘটল, সেটা ঘটালেন 1905 সালে ওই ভদ্রলোক, যদিও তাকে তখন মোটেই ওরকম দেখতে ছিল না,
অত্যন্ত সুপুরুষ চেহারা ছিল। 1905 সালে তিনি তার একটি 5 সালে তিনি বিখ্যাত 5টি গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। তার মধ্যে একটি বা দুটি হচ্ছে এই বিষয়টা সংক্রান্ত, যেটাকে আমরা বলি আপেক্ষিকতা। এবং সেই আপেক্ষিকতার মধ্যে উনি দেখালেন যে কোনো বস্তু যখন চলে তখন তার চলার গতিবেগ আলোর গতিবেগের চেয়ে বেশি হতে পারে না। আলোর গতিবেগ হচ্ছে মহাবিশ্বের স্পিড লিমিট, তার উপরে কেউ চলতে পারে না। এখন এইটা যদি ধরি তাহলে নিউটনের মহাকর্ষ তত্ত্ব নিয়ে আবার একটু নতুন করে আমাদের ভাববার দরকার পড়ে, আবার একটু নতুন করে আমাদের অস্বস্তি জাগতে বাধ্য। তার কারণ ওই যে নিউটন তো সংবাদ সঞ্চারিত হওয়ার তো কোনো সময় রাখেননি। অর্থাৎ আজকে যদি সূর্যে বুকে একটা ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে, নিউটনের সূত্র অনুযায়ী আমরা সঙ্গে সঙ্গে সেটা জানতে পারি। কিন্তু আইনস্টাইনের যে আপেক্ষিকতা, 1905 সালের যে আপেক্ষিকতা, যেটাকে আমরা এখন সীমিত আপেক্ষিকতা বলি বা বিশেষ আপেক্ষিকতা বলি, সীমিত কথাটাই আমার বেশি পছন্দ, যাই হোক, সেই সীমিত আপেক্ষিকতার সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে এইটা হওয়া অসম্ভব। সূর্যের থেকে আলো আসতে যে সময় লাগবে, যে কোনো সংবাদ আসতে অন্তত সেই পরিমাণ সময় লাগবে। সুতরাং তাৎক্ষণিকভাবে আমরা খবর পেয়ে যাব, এটা হতে পারে। তাহলে যেটা বললাম যে দুটো অস্বস্তি। এক নম্বর হচ্ছে যে ম্যাক্সওয়েল দেখিয়েছেন যে তড়িৎচুম্বকীয় ঘটনাগুলোকে যে কতগুলো সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করা যায়, সেই সমীকরণে থেকে তরঙ্গ পাওয়া যাচ্ছে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে কোনো কিছুর বেগ আলোর বেগের চেয়ে বেশি হতে পারে। এখন ম্যাক্সওয়েলের এই যে ব্যাপারটা, গোটা ব্যাপারটা, এর মধ্যে আরেকটু আমাদের একটু ঢুকতে হবে। তরঙ্গটা কিসের তরঙ্গ? তরঙ্গ মানে হচ্ছে কোনো একটা কিছু সেটা বাড়ছে কমছে, এরকম হলে তো আমরা তরঙ্গ বলি। যেমন আমরা যদি জলে একটা ঢিল ফেলি, তাহলে জল তলের যে উচ্চতা সেটা বাড়ে কমে, সেই জন্য সেটাকে আমরা বলি জলের তরঙ্গ। বা এই যে আমি কথা বলছি, এই যে শব্দটা যে সারা ঘরে ছড়িয়ে পড়ছে, তার কারণ হচ্ছে বাতাসে চাপের তারতম্য ঘটছে। সেই চাপ কম বেশি হতে হতে এই শব্দ এগোচ্ছে। কাজে কোনো একটা কিছু জিনিস থাকতে হবে যেটা কমছে বাড়ছে, তবেই সেটাকে আমরা বলবো তরঙ্গ। তা কি সেই জিনিস? এখন ম্যাক্সওয়েল যেটা বললেন সেটা হচ্ছে যে এই যে জিনিসটা, এটাকে বলে তড়িৎচুম্বকীয় ক্ষেত্র, ইংরেজিতে বলে ফিল্ড, ক্ষেত্র। এই ক্ষেত্র মানে যেমন আমাদের পরিচিত কণা যেগুলো ইলেকট্রন বা প্রোটন, এগুলো যেমন বাস্তব, তেমনি এই তড়িৎচুম্বকীয় ক্ষেত্রটাও বাস্তব। আমাদের এই ঘরের মধ্যে এখন যেমন বাতাসের অনেক কণা ঘুরে বেড়াচ্ছে, তেমনি তড়িৎচুম্বকীয় ক্ষেত্রও একটা রয়েছে, যার মধ্যে ঢেউ সঞ্চারিত হয়ে আপনাদের কাছে সেই যন্ত্রে কোনো সংবাদ আসতে পারে, যে যন্ত্রটা আমি প্রথমেই সবিনয়ে আপনাদের নীরব করে রাখতে বলেছি, তাই তো? আচ্ছা, তা এখন তাহলে এই যে ক্ষেত্র, এটাও একটা বাস্তব। যেমন বিভিন্ন কণা যেমন বাস্তব, তেমনি এই ক্ষেত্রটাও বাস্তব। এখন এই কথা মনে রাখতে হবে যে বিংশ শতাব্দীর শুরুতে আমি এই যে 4 রকম বলের কথা বললাম, তার মধ্যে এই দুটি মাত্র জিনিসই জানা ছিল, একটি তড়িৎচুম্বকীয় আর একটি মহাকর্ষ। কাজে একটা প্রশ্ন অনিবার্যভাবেই উঠে পড়ছে, তড়িৎচুম্বকীয় বলের ক্ষেত্রে যদি সব কিছু এরকম ক্ষেত্র দিয়ে বলতে হয় এবং তার যদি একটা তরঙ্গ ইত্যাদি আমরা দেখতে পাই, তাহলে মহাকর্ষের জন্য কেন সেরকম হচ্ছে? পদার্থবিদরা সবসময় চান একটু এক ধরনের জিনিস দিয়ে সব কিছু ব্যাখ্যা করা যায়। প্রত্যেকটা জিনিসের জন্য যদি একটা করে আলাদা আলাদা তত্ত্ব উদ্ভাবন করতে হয়, তাহলে তো বিজ্ঞানের তেমন উপযোগিতা থাকে না। সমস্ত জিনিস একটা কিছু দিয়ে বলা যাবে, এটাই হচ্ছে পদার্থবিদের স্বপ্ন। এখন তাহলে এই স্বপ্নের প্রথম ধাপ পূরণ করবার জন্য তাহলে মহাকর্ষ
সূত্রকেও এমন একটাভাবে বাঁধতে হবে যাতে আমরা একটা মহাকর্ষের অনুরূপ ক্ষেত্র এবং সেই ক্ষেত্রটাকে একটা বাস্তব ব্যাপার বলে ভাবতে পারি এবং সেই ক্ষেত্রের মধ্যে তরঙ্গের কথা ভাবতে পারি। এই কাজটা আইনস্টাইন শুরু করলেন এই 1905-এ, তার যে বললাম 5টি বড় বড় কাজ, তার বেশ কিছুদিন পরে, মানে 1905-এর পরে 1907-08 পর্যন্ত তিনি ওই 1905-এ যেগুলো করছিলেন সেই সমস্ত বিষয় নিয়েই এবং পরমাণুর গঠন ইত্যাদি নিয়ে খানিকটা কাজ করছিলেন, কঠিন পদার্থের তাপ পরিবাহিতার সূত্র ইত্যাদি নিয়ে চিন্তা করছিলেন। তারপরে মোটামুটি এই 1909-10 সাল থেকে তিনি এই ব্যাপারটা নিয়ে ভাবতে শুরু করলেন যে মহাকর্ষ নিয়ে একটা কিছু করা দরকার। এখন এখানে প্রথমেই তার যে জিনিসটা তার খুব মনে ধরলো, যে ব্যাপারটা যেখান থেকে শুরু করতে হবে বলে তার মনে হলো, সেটা হচ্ছে বহুদিন আগে করা গালিলেওর একটি পরীক্ষা। গালিলেও সেই আবার একটি প্রবাদ প্রতিম গল্প আছে যে পিসার মিনারের ওপর থেকে 2টি জিনিস ফেলে দিয়েছিলেন, 2টি মাপের 2টি বিভিন্ন গোলক ফেলে দিয়েছিলেন এবং তারা একই সঙ্গে মাটিতে পড়েছিল। তার আগে পর্যন্ত লোকে বিশ্বাস করত যে হালকা জিনিস পড়তে বেশি সময় লাগে, ভারী জিনিস পড়তে কম সময় লাগে। গালিলেও দেখালেন যে মোটেই তা। এখন এটা শুনে এখন আমাদের খুব অবাক লাগতে পারে, আমরা হয়তো ভাবতে পারি যে আচ্ছা কেউ কি 2টো জিনিস আগে ফেলে দেখেনি কখনো? ব্যাপারটা হচ্ছে এই যে খুব অল্প দূরত্ব ফেললে হয়তো সময়ের তফাৎটা বোঝা যাচ্ছে না, এটা তো হতেই পারে, কাজে একটা উঁচু জায়গায় উঠতে হবে। সেই জন্য পিসার মিনারের মতো একটা কোনো জায়গা দরকার ছিল, যেটা হয়তো সবার মাথায় আসেনি যে ওখানে উঠলে হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে যে হাতে কলমে সমস্ত কিছু ব্যাপার করে দেখাটার তখনকার দিনে খুব একটা চল ছিল না, যেটা বলতে গেলে গালিলেওই তার জনক। গালিলেও যখন ওটা করলেন এবং দুটোই একসঙ্গে পড়ল, তখন গালিলেও বললেন যে দেখো, তার মানে হচ্ছে যে দুটো পড়তে তো একই সময় লাগছে, সব জিনিসই পড়তে একই সময় লাগে। এই কথাটা পরবর্তীকালে যখন নিউটন মহাকর্ষ আবিষ্কার করলেন, তখন সেই মহাকর্ষের ভাষায় আমরা যদি বলি, তাহলে আমাদের বলতে হবে যে মহাকর্ষের টানে যে কোনো দুটো বস্তুই হোক না কেন তারা একইভাবে চলে, চলতে একই রাস্তা চলতে একই সময় নেয়। অর্থাৎ মহাকর্ষের টানে একটা বস্তুর গতি যা হচ্ছে, সেই গতিটা বোঝবার জন্য সেই বস্তুটার উপাদান কি, তার ভর কি ইত্যাদি কিচ্ছু জানবার দরকার নেই, যাই দেওয়া যাক না কেন একইভাবে চলবে। এটি হচ্ছে গালিলেওর পরীক্ষার প্রধান প্রতিপাদ্য বিষয়। আইনস্টাইন ভাবতে শুরু করলেন কিছুর উপরেই নির্ভর করে না, যে বস্তুটা চলছে তার কোনো রকম ধর্মাধর্মের উপরেই নির্ভর করে, সেটা তো গালিলেও দেখিয়ে গেছে। তাহলে কিসের উপর নির্ভর করে, কিসের উপর নির্ভর করতে পারে? তখন বললেন যে আচ্ছা, তাহলে যার মধ্যে দিয়ে চলছে তাহলে সেইটার কোনো একটা ধর্ম থাকবে যেটার উপর এই গতিটা নির্ভর করে। তো কার মধ্যে দিয়ে চলছে? বস্তুটা যখন চলছে তখন যা বদলাচ্ছে বস্তুর গতিপথে, এক হচ্ছে সময় আর এক হচ্ছে স্থান। কাজেই স্থানকাল কথাটাকে সাধারণত পদার্থবিদ্যার পরিভাষায় দেশকাল বলা হয়, কেননা দেশ কথাটার আসল অর্থ হচ্ছে স্থান। এখন দেশ বলতে আমরা পৃথিবীর ম্যাপের ওপর আঁকড়ি কতগুলো দাগ দিয়ে বুঝি যে এইটা আমার দেশ, এবং এইটার সম্বন্ধে ভালো ভালো কথা না বললে তোমার বিরুদ্ধে অমুকে এসে এই করবে তাই করবে, এই সমস্ত আমরা বুঝি। কিন্তু দেশ কথাটার এই অর্থ কোনোদিন ছিল। বিদ্যাসাগর যখন লিখেছিলেন এই সেই প্রস্রবণগিরি যাহার শিখরদেশ, শিখরদেশ কি? শিখরদেশ কি এই দেশ যে দেশের নামে পতাকা তুলতে হয়? না। তো দেশ কথাটার মানে বরাবরই ছিল স্থান। তো সেই অর্থে দেশকাল। তা একটা বস্তু যখন যাচ্ছে সেটা দেশের মধ্যে দিয়ে যাচ্ছে এবং কালের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং আইনস্টাইন তার আগেই যে ওই 1905-এ যে সীমিত আপেক্ষিকতা তত্ত্ব যেটা প্রবর্তন করেছিলেন, সেই সীমিত আপেক্ষিকতা তত্ত্বের পরিণতিতে
1908 খ্রিস্টাব্দে হেরমান মিনকাভস্কি, যিনি একদা আইনস্টাইনের আইনস্টাইন যখন কলেজে পড়তেন তখন তার শিক্ষক ছিলেন, সেই হেরমান মিনকাভস্কি বলেছিলেন যে দেশ এবং কাল এই দুটো আলাদা আলাদাভাবে ভাবলে চলবে না, দুটোকেই একসঙ্গে মিলিয়ে দেশকাল হিসেবে ভাবতে হবে, তবেই আপেক্ষিকতার রহস্যটা ঠিক করে বোঝা যায়। তাহলে মহাকর্ষের কথায় আবার ফিরে আসি। মহাকর্ষের টানে যে কোনো বস্তু যার মধ্যে দিয়ে যাচ্ছে, সে যার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে দেশকাল। কাজেই আইনস্টাইন ভাবলেন যে তাহলে নিশ্চয়ই দেশকালের একটা কিছু ধর্ম বা তার একটা কিছু ক্ষমতা বা কিছু একটা আছে, মানে গোটা ব্যাপারটা দেশকালের উপর নির্ভর করছে, বস্তুটার উপর তো নির্ভর করছে না, সেটা তো আমরা জানি। তাহলে দেশকালের উপর নির্ভর করছে। এখন দেশকালের কিসের উপর নির্ভর করছে? এই যে হেরমান মিনকাভস্কির কথা বলছিলাম, সে হেরমান মিনকাভস্কি যে বলেছিলেন দেশ এবং কাল একসঙ্গে মিলিয়ে ভাবতে হবে। মিলিয়ে ভাবা মানেটা কি? মিলিয়ে ভাবাটা মানেটা হচ্ছে এই যে দেশের সঙ্গে কালের একটা ওতপ্রোত সম্পর্ক আছে, যে সম্পর্কটা একসঙ্গে একটা জ্যামিতিক রূপকের মধ্যে দিয়ে চিন্তা করা সম্ভব। যেমন আমরা এই 3 মাত্রার জ্যামিতির কথা ভাবি, যেমন এখানে এই যে কোনো একটা বিন্দুতে আমি 3টে সরলরেখার কথা ভাবতে পারি যারা পরস্পরের উপর লম্ব, পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করছে। 3টে যে সরলরেখার কথা ভাবতে পারি, সেই জন্য এটা ত্রিমাত্রিক দেশ, 3 মাত্রার দেশ। তেমনি একদিক থেকে ভাবতে গেলে সময়ও যেন একটা চতুর্থ মাত্রা। কাজে এই 4 মাত্রার দেশকাল নিয়ে শুধু 3 মাত্রার দেশের কথা আর কালের কথা আলাদা করে ভাবলে হবে না, একসঙ্গে 4 মাত্রার দেশকাল নিয়ে আমাদের ভাবতে হবে। এটাই মিনকাভস্কি আমাদের বলেছিলেন। এখন সেই 4 মাত্রার দেশকাল নিয়ে যদি ভাবতে হয়, তার জ্যামিতির কথা ভাবতে হয়, তাহলে মূল সমস্যা যেটা আইনস্টাইনের কাছে দাঁড়ালো সেটা হচ্ছে তিনি জ্যামিতি জানতেন না। জ্যামিতি জানতেন না মানে স্কুলে যে জ্যামিতি পড়ানো হয় সেটা জানতেন না তা নয়, সেটা নিশ্চয়ই জানতেন। কিন্তু সেই 4 মাত্রার দেশকাল বোঝানোর জন্য যে জ্যামিতির প্রয়োজন ছিল সেই জ্যামিতি তিনি জানতেন না, এবং এটা তার মোটেই দোষ না, এটা মোটেই তার ফাঁকিবাজির চিহ্ন নয়, কারণ সেই সময় পদার্থবিদ্যা যারা পড়তো তারা কেউ সে কথা জানত না। আইনস্টাইনের সৌভাগ্য ছিল তার এক কলেজের বন্ধু মার্সেল গ্রসমান। মার্সেল গ্রসমান গণিতজ্ঞ হয়েছিলেন। আইনস্টাইন তখন গ্রসমানের কাছে গিয়ে বললেন, ওরে মার্সেল, আমাকে জ্যামিতি শেখা, নইলে আমি বোধহয় পাগল হয়ে যাব। ঠিক এই কথাটা উদ্ধৃত হয়, নইলে আমি বোধহয় পাগল হয়ে যাব। তো মার্সেল গ্রসমান তাকে হাতে ধরে জ্যামিতি শেখালেন, এবং শেষ অবধি আইনস্টাইন 1915 সালে একটি গবেষণাপত্র প্রকাশ করলেন, যাতে তিনি দেখালেন যে মহাকর্ষ সম্বন্ধে আমরা যা জানি সেটা এই দেশকালের জ্যামিতির ধর্মাধর্ম হিসেবে তিনি দেখাতে পারছেন। এই কথাটার মানে একটু ভাবা যাক। ধরা যাক একটা জায়গায় আমি খানিকটা জল ফেলে দিলাম, ধরা যাক এইখানে আমি খানিকটা জল ফেলবো, আমি ফেলছি না, ভয়ের কিছু নেই, উদ্যোক্তারা ভয় পাবেন না। জলটার কি হবে? জলটা গড়াবে। কোন দিকে গড়াবে? যেদিকে তার গড়ানোর সবচেয়ে সুবিধা। কোন দিকে তার গড়ানোর সবচেয়ে সুবিধা? এইটা কিন্তু নির্ভর করছে জ্যামিতির উপর। এইটা ঢালু আছে, ঢালুর দিকে তার গড়ানোর সুবিধা, কাজে তার গতিপথটা কিন্তু জ্যামিতি দিয়ে নির্ধারিত হচ্ছে। হ্যাঁ, আইনস্টাইন যেটা দেখালেন সেটা হচ্ছে যে মহাকর্ষের টানে বস্তুর গতিপথ যা হয় সেগুলো সব ওই মহাকর্ষের জন্য দেশকালের যে জ্যামিতিটা হয় সেই জ্যামিতির দ্বারা নির্ধারিত। ওই দেশকালের জ্যামিতির মধ্যেও এরকম সে যে রাস্তাটা সহজে নিতে পারবে সে সেই রাস্তাটা নেয়। একটা বস্তু যদি কোনো একটা জায়গায় থাকে এবং তাকে যদি দেশকালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, দেশকালের জ্যামিতি অনুযায়ী যে রাস্তায় তার যাওয়া সবচেয়ে সহজ সেই রাস্তায় সে যাবে, সবচেয়ে সহজ রাস্তাটা সে নেবে। এখন এই যে আমি এখানে একটু জল না ফেলে, ধরা যাক আমি আর একটু বড় করে ভাবছি, ধরা যাক আমি হিমালয়ের কোনো একটা চূড়ার উপরে আমি হঠাৎ বেশ কয়েক কোটি টন জল ফেলে দিলাম কোনো উপায়। সেই জল কি হবে? নামবে, নেমে নদী হয়ে বইবে, এবং কোন দিকে সেই নদী যাবে সেটা নির্ভর করবে ভূপ্রকৃতির উপরে।
কোথায় ডাঙা উঁচু, কোথায় নিচু, সেই অনুযায়ী নদী তার সরলতম পথটা খুঁজে নেবে এবং সেই দিক দিয়ে যাবে। তো মহাকর্ষের ক্ষেত্রে ঠিক সেইটাই হয়। কিন্তু আরও একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে এই নদী আবার যেমন যাচ্ছে, সে যেমন ভূপ্রকৃতি অনুযায়ী যাচ্ছে, তেমনি আবার সে যাওয়ার পথে পথে সে ভূপ্রকৃতিটাকে বদলাতেও যাচ্ছে। নদী যখন যাচ্ছে সে একদিকের পাড় ভাঙছে, একদিকে চড়া ফেলছে, এই করতে করতে নদী এগোচ্ছে। অর্থাৎ যে প্রভাবটা, সেই প্রভাবটা দুদিক থেকেই আসছে। ভূপ্রকৃতি ঠিক করছে নদী কিভাবে যাবে, আবার নদী ঠিক করছে ভূপ্রকৃতিটা কীরকম হবে। তা আইনস্টাইনের মহাকর্ষের সূত্র ব্যাপারটা ঠিক সেই রকম দাঁড়াবে। দেশকালের যে নানান জায়গায় বেঁকাচোরা, তার যে বক্রতা রয়েছে, সেই বক্রতা দিয়ে ঠিক হবে যে একটা বস্তু কিভাবে যাবে। আবার সেই বস্তু খানিকটা ঠিক করে দেবে যে দেশকালের বক্রতা কোথায় কেমন হবে। এই যে জিনিসটা, এইটা ভাববার পরে ম্যাক্সওয়েলের যে পুরনো সূত্রের কথা আমি খানিকক্ষণ আগে বলেছিলাম, সেই ম্যাক্সওয়েলের সূত্রের সঙ্গে আমাদের যোগাযোগ করার সুবিধা হয়। সুবিধাটা হচ্ছে যে এখন আমরা বলতে পারছি যে ওই কোন জিনিসের ঢেউ, কোন জিনিসটা বাড়ছে কমছে। যে জিনিসটা বাড়ছে কমছে সেটা হচ্ছে দেশকালের বক্রতা, যেটা নিউটনের হিসেবের মধ্যে ছিল না। হ্যাঁ, এবং ভুলেও এর জন্য নিউটনকে দোষারোপ করবে না, সেটা আমি আবার বলছি। হ্যাঁ, এখন কাজেই দেশকালের বক্রতা বাড়ছে কমছে, এবং সেই দেশকালের বক্রতা বাড়া কমার ফলে একটা তরঙ্গ তৈরি হচ্ছে। যে কোনো জিনিসই একটা বাড়লে কমলে সেটাকে আমরা তরঙ্গ বলি। তাহলে এই যে দেশকালের বক্রতা যে বাড়ছে কমছে, সেটাও একটা তরঙ্গ। কাজে এই দেশকালের মধ্যে দিয়ে একটা তরঙ্গের আকারে সেটা এই মহাকর্ষ জনিত যে সমস্ত সংবাদ, সেগুলো প্রবাহিত হচ্ছে। এই হচ্ছে আইনস্টাইনের উত্তর। এবং 1915 সালে সেই প্রথম গবেষণাপত্রটি, এই বিষয়ক প্রথম গবেষণাপত্রটি, যেটাকে আমরা এখন ইংরেজিতে বলে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, বাংলায় সার্বিক আপেক্ষিকতা তত্ত্ব, সেইটা যখন প্রকাশিত হলো, তার কয়েক মাসের মধ্যেই আইনস্টাইন দেখালেন যে ম্যাক্সওয়েলের সঙ্গে আরেকটাও গভীর মিল রয়েছে, যে এই যে কোনো ঘটনা, মহাকর্ষজনিত ঘটনা যখন ঘটছে, তখন সেই ঘটনার সংবাদটা যেভাবে যাচ্ছে সেটা সত্যি ওই ম্যাক্সওয়েলের তরঙ্গের মতন একটা তরঙ্গের আকারেই যাচ্ছে। ফলে একদিক থেকে দেখতে গেলে যে তড়িৎচুম্বকীয় বল এবং মহাকর্ষীয় বল যে দুটো, সেই দুটোই এখন এক জায়গায় এসে দাঁড়াবে। তড়িৎচুম্বকীয় বলের ক্ষেত্রেও একটা ক্ষেত্র আমরা কল্পনা করেছি, এবং সেই ক্ষেত্রের মধ্যে তরঙ্গ ওঠে, সেগুলো আমরা দেখেছি। তেমনি মহাকর্ষীয় বলের ক্ষেত্রেও একটা অনুরূপ ক্ষেত্র আছে, এবং সেই ক্ষেত্রের মধ্যে তরঙ্গ, এবং এই ক্ষেত্রটা এক্ষেত্রে হচ্ছে দেশকাল, দেশকালের বক্রতা, এবং তার মধ্যে তরঙ্গ হচ্ছে। তাহলে এইবারে বাকিটা করে ফেলতে হয়। বাকিটা হচ্ছে যে ম্যাক্সওয়েল যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের কথা বলেছিলেন, সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলো তো বিভিন্ন যন্ত্রের দ্বারা শনাক্ত করা গেছে। তাহলে মহাকর্ষের যে তরঙ্গ, সেটাকেও শনাক্ত করা হোক। শনাক্ত না করলে তো পদার্থবিদ্যার কোষ্ঠী পাথরে যাচাই সম্পূর্ণ হয় না। কাজেই সেই চিন্তা এরপরে মাথায় ঢুকল। প্রথমেই যে শুধু তরঙ্গের কথা চিন্তা করা হয়েছিল তা না, মহাকর্ষীয় তরঙ্গ ছাড়া আরও অন্যান্য ব্যাপার ছিল আইনস্টাইনের এই আপেক্ষিকতা তত্ত্বে, সার্বিক আপেক্ষিকতার তত্ত্বে। সেগুলোর পরীক্ষা নিরীক্ষা হলো। দেখা গেল যে যদি মহাকর্ষের টান খুব জোরালো না হয়, তাহলে নিউটনের তত্ত্বের সঙ্গে আইনস্টাইনের তত্ত্বের কার্যত কোনো তফাতই নেই। কিন্তু যদি খুব জোরালো হয়, তাহলে একটু তফাৎ হবে, এবং যত বেশি জোরালো হবে তত তফাৎটা বেশি হবে। সেই তফাৎটা প্রথম জানা গিয়েছিল বুধ গ্রহের কক্ষপথ দেখে। মনে রাখতে হবে যে বুধ হচ্ছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ।
অর্থাৎ বুধ যেখানে আছে সেখানে সূর্যের মহাকর্ষের টান সবচেয়ে জোরালো। আমরা পৃথিবীতে আরও খানিকটা দূরে, কাজে আমাদের এখানে মহাকর্ষের টান যথেষ্ট কম, যাতে নিউটনের সূত্র নিয়ে কাজ করলে আর কোনো অসুবিধা নেই। কিন্তু বুধে ততটা কম নয়। সেই জন্য নিউটনের তত্ত্ব থেকে অঙ্ক কষে বুধের গতিপথ সম্বন্ধে যা জানা গিয়েছিল তার সঙ্গে খুব সামান্য একটা অসঙ্গতি হচ্ছিল পর্যবেক্ষণের। কিন্তু আইনস্টাইনের তত্ত্ব প্রয়োগ করে দেখা গেল যে সেই অসঙ্গতিটা দূর করা গেছে। অর্থাৎ যেটা বললাম যে যেখানে মহাকর্ষের টান একটু জোরালো হবে সেখানে নিউটনের তত্ত্বের সঙ্গে তফাৎ হতে শুরু করবে। যেখানে মহাকর্ষের টান প্রচণ্ড জোরালো সেখানে আর নিউটনের তত্ত্ব চলবেই না, সেখানে আইনস্টাইনের তত্ত্ব দিয়ে কাজ করতে হবে। তো এখন এই যে মহাকর্ষীয় তরঙ্গের কথা, মহাকর্ষীয় তরঙ্গ নিয়ে মোটামুটি গবেষণা শুরু হলো 1960-এর দশকে এবং তারপরে, এবং মোটামুটি তার প্রথম কয়েকটি দশক এই গবেষণায় যিনি প্রাণপুরুষ ছিলেন, যিনি সবচেয়ে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, তার নাম হচ্ছে জোসেফ ওয়েবার। জোসেফ ওয়েবার এই মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করবার জন্য নানান রকম যন্ত্র দিয়ে নানান রকম চেষ্টা করেছিলেন। তিনি সফল হননি। পরে বোঝা গেল তার সফল না হওয়ার কারণটা কি। তার কারণ তিনি যে যন্ত্রগুলো ব্যবহার করতেন সেই যন্ত্রগুলো সবই মোটামুটি কয়েক মিটার লম্বা, কিন্তু ওই যন্ত্রে হবে না। ক্রমশ বোঝা গেল যে ওর থেকে আরও অনেক বড় যন্ত্র লাগবে, এবং সেই অনুযায়ী তখন মার্কিন দেশে একটি যন্ত্র স্থাপিত হলো যেটার নাম লাইগো, যেটা সাম্প্রতিক সংবাদপত্রে যেটার কথা আমরা সবাই পড়েছি। সেই লাইগো যে যন্ত্রটি, সেই যন্ত্রটির দুটি ভাগ আছে। একটি ভাগ আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিম দিকে এক জায়গায় আছে, আর অন্যটি দক্ষিণ পূর্ব দিকে এক জায়গায় আছে। দুটি ভাগই একই রকম দেখতে। সেটা হচ্ছে ইংরেজি এল অক্ষরের মতো দেখতে ফাঁপা পাইপ, অর্থাৎ সেই পাইপের দুটি দিক আছে এবং দুটি দিক পরস্পরের সঙ্গে সমকোণে রয়েছে। এতে কি হবে? এতে হবে এই যে আমি যদি এই যন্ত্রটি নিয়ে বসে থাকি এবং প্রথমে আমি যন্ত্রটি এমনভাবে বানিয়েছি যে যন্ত্রটির ওই যে দুটি পাইপ যে বললাম, সেই দুটি পাইপের এক জায়গা থেকে আরেক জায়গায়, দুটি পাইপের মধ্যে আমি দুটি বিন্দু কল্পনা করে নিয়েছি। কল্পনা না, সেখানে আয়না ফায়না বসানো আছে। সেই দুটো অংশের দূরত্ব সমান, অর্থাৎ মাঝখান থেকে শুরু করে এদিকে একটা আয়না এবং এদিকে একটা আয়না, এই দুটোর দূরত্ব একেবারে সমান। এইবার ধরা যাক একটা মহাকর্ষের ঢেউ এলো, তাহলে ওই যে বললাম বক্রতার পরিবর্তন হবে। বক্রতার পরিবর্তন হওয়া মানে হচ্ছে যে ওই পাইপটার মধ্যে দৈর্ঘ্যগুলো তাতে পরিবর্তিত হবে। এখন দুদিক তো আর সমানভাবে পরিবর্তিত হতে পারে না। যদি এখান থেকে আসে তাহলে এই দিকটা একরকমভাবে পরিবর্তিত হবে, এই দিকটা আরেকরকমভাবে হবে বা হবে না। কাজে দুটোর মধ্যে তখন আর দুটোর দৈর্ঘ্য সমান থাকবে না, এবং সেই অসমান থাকার পরিমাণটা আমরা পরীক্ষা থেকে বুঝতে পারি। এই হচ্ছে মোদ্দা কথা। কিন্তু শুধু এইটুকু বললে ব্যাপারটা যে কত রোমহর্ষক, কিংবা উল্টো ব্যাপারটা যে কত নিদ্রাকর্ষক, সেটা হয়তো বোঝানো যাবে না। তার কারণ হচ্ছে প্রায় কিছুই ঘটে না। ওই যন্ত্র নিয়ে বসে থাকে সবাই। এমন নয় যে সপ্তাহে একবার করে একটা মহাকর্ষের ঢেউ দেখছি। সেই উপেন্দ্র কিশোরের টুনটুনির বইতে মজনতালি সরকার বলে একটা গল্প আছে। মজনতালি শিকারে যাবে, তখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি ঝাঁপে থাকবে না ঝোপে থাকবে? বলে সেটা কীরকম? বলে ঝাঁপে থাকা মানে হচ্ছে তুমি নিজে ঝাঁপাঝাঁপি করে শিকার সংগ্রহ করবে, আর ঝোপে থাকা মানে হচ্ছে তুমি এক জায়গায় ঘুপটি মেরে বসে থাকবে, শিকার যখন সেখানে আসবে তখন তাকে ধরবে। তো এই হচ্ছে সেই ঝোপে থাকার পরীক্ষা। যন্ত্র সাজিয়ে বসে থাকো, কবে তিনি আসবেন। এবং সেই যন্ত্র বহুদিন ধরেই চালু ছিল।
2015 অক্টোবর মাসে হঠাৎ সেই যন্ত্রে দেখা গেল ওই রকম একটি বিচলন, যার থেকে মনে হচ্ছে যে ওই দুটো যে অংশ, সেই দুটো অংশের দৈর্ঘ্যের তফাৎ ঘটেছে, অর্থাৎ একটি তরঙ্গ গেছে। তাহলে এখানে আরও একটা কথা একটু বলি, যে ওই যে আমি বললাম মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিম কোণায় একটা বসানো হয়েছে আর দক্ষিণ পূর্ব কোণায় একটা বসা হয়েছে। কেন? তার কারণ হচ্ছে যে মোটামুটি একই সময় দুটোতেই ওই জিনিসটা দেখতে হবে। কেন শুধু একটাই যদি দেখি, ওই যতটুকু নড়ছে ওটা একটা আরশোলা হেঁটে গেলেও অতটা নড়তে পারে। হ্যাঁ, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব দিকে ও দক্ষিণ পূর্ব দিকে এবং উত্তর পশ্চিম দিকে একই সময়ে দুটো আরশোলা যন্ত্রের উপর দিয়ে হেঁটে গিয়েছিল, এটা নিশ্চয়ই অকল্পনীয়। আরশোলা শনাক্ত করবার জন্য এই যন্ত্র বসানো হয়নি, সেই জন্য দু জায়গায় দুটি বসানো হয়েছে, যাতে দু জায়গাতেই যদি দেখা যায় তাহলেই আমরা নিশ্চিত হতে পারবো যে সত্যি সত্যি একটা কিছু দেখা গেছে। কি দেখা গেল? যেটা দেখা গেল সেটা বিজ্ঞানীরা যেটা মনে করছেন সেটা হচ্ছে বহুদিন আগে দুটি যে ব্ল্যাক হোল যেটাকে বলে অন্ধকূপ, অন্ধকূপ মানে যার থেকে কিছু বেরোতে পারে না, তাই তো? সেই দুটি অন্ধকূপের মধ্যে সংঘর্ষ ঘটেছে এবং সেটা একটা বিশাল ঘটনা, মহাকর্ষের দিক থেকে সেটা একটা বিশাল ঘটনা। কারণ অন্ধকূপ মানে হচ্ছে তার মধ্যে মহাকর্ষের টান প্রচণ্ড বেশি। কাজে সেরকম আবার দুটি তাদের যদি সংঘর্ষ ঘটে তাহলে তার থেকে বিশাল পরিমাণে মহাকর্ষীয় তরঙ্গ, মানে বিশাল জোরালো মহাকর্ষীয় তরঙ্গ তৈরি হবে। তো সেই তরঙ্গ সেটাতে আবার ঘটেছে অনেক দূরে, কাজে আস্তে আস্তে সেই তরঙ্গ খানিকটা ক্ষীণ হবে, ক্ষীণ হতে হতে সেই তরঙ্গ আজকে মানে 2015-তে আমরা দেখতে পেয়েছি। এই হচ্ছে সংক্ষেপে ইতিবৃত্ত। এর মধ্যে একটা কাকতালীয় যোগাযোগের কথা না বলে পারা যায় না, সেটা হচ্ছে 1915 খ্রিস্টাব্দে আইনস্টাইন তার সার্বিক আপেক্ষিকতার তত্ত্ব দিলেন। তার শতবার্ষিকী যখন পালন করা হচ্ছে ঠিক সেই সময় বেছে বেছে এই তরঙ্গ এসে ধরা পড়ল। কি সুন্দর! মানে আইনস্টাইন তখনই লিখে যেতে পারতেন, আজই হতে 100 বর্ষ পরে কে তুমি কাঁপিছ বসে আমার পরীক্ষাগারে। তার কাজেই তার স্বপ্ন সফল হতো। তবে একবার একটা কিছু দেখা গেলে কাজ সম্পূর্ণ হয় না, বলা যেতে পারে নতুন উদ্যমে কাজ শুরু হয়, কেন আরও দেখতে হবে। যাই হোক আর তাই হোক, একটা কথা তো উড়িয়ে দেওয়া যায় না যে ওটা কিছু একটা ভুল হয়ে থাকতে পারে, কাজে আরও দেখতে হবে। তার জন্য আমাদের আবার ওই ঝোপে বসে থাকতে হবে। কিন্তু আমরা ঝোপের পরিমাণ বাড়াতে পারি, অর্থাৎ ওই যে দুখানা ছিল সেই দুখানা এল না রেখে আমরা আরও নানান জায়গায় এই একই রকমের যন্ত্র স্থাপন করতে পারি, তাহলে আমাদের দেখার সম্ভাবনা আরও বাড়বে এবং একবার দেখা গেলে সেই দেখাটা যে ঠিক দেখা গেছে সেই আত্মবিশ্বাস আরও বেশি হবে। সুতরাং এখন নতুন করে চিন্তা চলছে যে এই ধরনের যে পরীক্ষা, অর্থাৎ মহাকর্ষ তরঙ্গ শনাক্ত করার যে পরীক্ষা, সেই পরীক্ষা আরও বড়ভাবে শুরু করা হবে, আরও বহু দেশ তাতে অংশগ্রহণ করবে এবং আমরা আশা করব যে আরও নতুন নতুন ঘটনা, এরকম মহাকর্ষীয় তরঙ্গের নতুন নতুন ঘটনা আমাদের যন্ত্রে এসে ধরা দেবে। এই নতুন নতুন দেশ যারা অংশগ্রহণ করবে তার মধ্যে ভারতবর্ষও উৎসাহী। ভারতবর্ষে বিজ্ঞানীর সংখ্যা, উপযুক্ত বিজ্ঞানীর সংখ্যার কোনো অভাব নেই, কাজেই ভারতবর্ষ উৎসাহী হবে তো বটেই। কাজেই এখানে বিশেষত যারা অল্প বয়স্ক যারা আছে তাদেরকে বলছি যে এই যে নতুন গবেষণা, এটা কিন্তু একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে গবেষণা ক্ষেত্রে, যেটা আগামী 2-3 দশকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে।
এবং ভারতবর্ষে তার নানান রকম কাজ হবে এবং সারা পৃথিবী জুড়েই কাজ হবে। কাজেই তার থেকে আমরা আরও কী জানতে পারবো, আরও কি নতুন কথা জানতে পারবো আমরা জানি না। একটা খালি সম্ভাবনা কথা আমি উল্লেখ করছি। ম্যাক্সওয়েলের যে তত্ত্বের কথা বলেছিলাম, ম্যাক্সওয়েলের তত্ত্বে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের কথা বলা হয়েছিল, সেই তরঙ্গ যখন শনাক্ত করার জন্য পরীক্ষা করা হয়, সেই পরীক্ষাটা যিনি করেছিলেন তার নাম হচ্ছে হাইনরিখ হার্টজ। সে পরীক্ষাটার বিশদ বিবরণে আমাদের যাওয়ার দরকার নেই, কিন্তু পরীক্ষা করে তিনি সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গ যে সত্যিই আছে তার অস্তিত্ব প্রমাণ করেছিলেন। কিন্তু সেই পরীক্ষাটা করার সময় হাইনরিখ হার্টজ একটা অদ্ভুত জিনিস দেখেছিলেন, যেটা ওনার একটু বেখাপ্পা মনে হয়েছিল। উনি বলেছিলেন যে মাঝে মাঝে যখন আমার যন্ত্রটার উপর আলো এসে পড়ছে তখন যেন কীরকম একটু বেশি বিদ্যুৎ দেখতে পাচ্ছি। এই কথাটার অর্থ কেউ তখন বোঝেনি, কিন্তু তার 15 বছর পরে বিস্তারিত গবেষণা করে ফিলিপ লেনার্ড বলে একজন বিজ্ঞানী দেখিয়েছিলেন যে আলোক বিদ্যুৎ বলে একটা ব্যাপার আছে, অর্থাৎ কোনো কোনো ধাতু আছে তার উপরে আলো এসে পড়লে তার থেকে বিদ্যুৎ বেরোয়। এবং সেই আলোক বিদ্যুতের কথা আলোচনা করতে গিয়ে তারপরে কোথাকার জল কোথায় গিয়ে শেষ পর্যন্ত গড়ালো, শেষ অবধি গড়িয়ে গড়িয়ে যা হলো সেটা হচ্ছে মোটামুটি কোয়ান্টাম তত্ত্বের সূত্রপাত সেখান থেকে হলো। অর্থাৎ যে প্রমাণ করে ম্যাক্সওয়েলের তত্ত্বের জয় ঘোষণা করা হয়েছিল, সেই পরীক্ষাটার মধ্যেই আবার সেই তত্ত্বটা অতিক্রম করার একটা পর্যায়ের ইঙ্গিত ছিল। এই মহাকর্ষ তরঙ্গের ক্ষেত্রে সেরকম কিছু হবে না তো? যদি হয় তাহলে সেটা আরও দারুণ ব্যাপার হবে। সাধারণভাবে বিজ্ঞানীদের যখন জিজ্ঞেস করা হয় যে আচ্ছা আগামী 20 বছরে অমুক ব্যাপারে, যে কোনো একটা ব্যাপার ধরে অমুক ব্যাপারের গবেষণায় সবচেয়ে উল্লেখযোগ্য কী কী হতে পারে বলে আপনি মনে করেন, সাধারণত বিজ্ঞানীরা বলবেন যে এইটা হতে পারে, অমুকটা হতে পারে, তমুকটা হতে পারে, সব বলে শেষকালে বলবেন কি, তবে কি জানেন, আমি যেগুলো এখনো ভাবতেও পারছি না সেইগুলো যদি হয় তাহলে সেইটা হবে সব থেকে ভালো জিনিস। তা কাজে আমরা সব বুঝতে পারছি যে আগামী 2-3 দশকে মহাকর্ষ তরঙ্গ নিয়ে অনেক গবেষণা হবে, তাই নিয়ে সারা পৃথিবী আন্দোলিত হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঠিক কী কী হবে সেটার ভবিষ্যৎবাণী করার মতন মূর্খ আমি নই। তা কাজেই সেটা দেখা যাক কি হয়। এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেকে রয়েছে, অনেক মুখ দেখতে পাচ্ছি যারা হয়তো সেই গবেষণায় অংশগ্রহণ করার উপযুক্ত অবস্থায় রয়েছে এখন, এবং তারা কেউ কেউ যদি সেই গবেষণায় আসো তাহলে সেটা হবে দারুণ আনন্দের ব্যাপার। সময় শেষ, আমার বক্তব্য শেষ। নমস্কার।